ক্লাস 11 এর ফিজিক্স ক্লাসে আগের দিন আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম ইলাস্টিসিটি, আজকে তার পরবর্তী অংশ থেকে আলোচনা শুরু করব। আজকে আমরা যেখান থেকে আলোচনা শুরু করব সেটা হলো মডিউলাস অফ রিজিডিটি বা দৃঢ়তা গুণাঙ্ক। একটি দেশলাই বাক্সের উপর দেশলাই বাক্সকে যদি তুমি একটা টেবিলের ওপরে রেখে তার উপরিতলে স্পর্শক বরাবর আঙুল দিয়ে সামান্য বল প্রয়োগ করো, তাহলে দেখবে যে ওর আকৃতিগত পরিবর্তন ঘটেছে, কিন্তু এই অবস্থায় তার আয়তনের কোনো পরিবর্তন ঘটেনি। একে বলে ক্রিন্টন বিকৃতি বা শেয়ারিং স্ট্রেন। বাহ্যিক বলের ক্রিয়ায় যদি কোনো বস্তুর আয়তনের পরিবর্তন না হয়ে শুধুমাত্র আকৃতির পরিবর্তন হয়, তবে বস্তুর বিকৃতিকে আমরা ক্রিন্টন বিকৃতি বা শেয়ারিং স্ট্রেন বলে থাকি। ক্রিন্টন বিকৃতির ক্ষেত্রে বস্তুর অভ্যন্তরে যে পীড়ন সৃষ্টি হয় তাকে বলে হচ্ছে ক্রিন্টন পীড়ন বা শেয়ারিং স্ট্রেস। Within the elastic limit, shearing stress divided by shearing strain is called the modulus of rigidity or shear modulus. স্থিতিস্থাপক সীমার মধ্যে ক্রিন্টন পীড়ন আর ক্রিন্টন বিকৃতির যে অনুপাত সেটাকেই আমরা বলি রিজিডিটি মডিউলাস বা মডিউলাস অফ রিজিডিটি এবং বা দৃঢ়তা গুণাঙ্ক। তাহলে দৃঢ়তা গুণাঙ্ক n বা মডিউলাস অফ রিজিডিটি n সমান সমান আমরা কি লিখব? শেয়ারিং স্ট্রেস বাই শেয়ারিং স্ট্রেন ইকুয়ালস টু ক্রিন্টন পীড়ন বা ক্রিন্টন বিকৃতি। কেবলমাত্র কঠিন পদার্থেরই নির্দিষ্ট আকার থাকে, তাই কঠিন পদার্থের বৈশিষ্ট্য দৃঢ়তা গুণাঙ্কের সাহায্যে আমরা প্রকাশ করতে পারি। সিজিএস পদ্ধতিতে দৃঢ়তা গুণাঙ্কের একক ডাইন পার সেমি স্কয়ার এবং এসআই পদ্ধতিতে এর একক নিউটন পার মিটার স্কয়ার। টান প্রয়োগ করলে কোনো তারের দৈর্ঘ্য বৃদ্ধির সাথে সাথে তার ব্যাস কিছুটা কমে। সাধারণত বাহ্যিক বলের প্রভাবে বস্তুর কোনো একদিকে যদি প্রসারণ ঘটে তাহলে তার লম্ব দিকে বস্তুর সংকোচন ঘটে, আবার বিপরীতভাবে যদি কোনো একদিকে সংকোচন ঘটে তাহলে লম্ব দিকে প্রসারণ ঘটবে। অর্থাৎ কোনো বস্তুর লংগিটিউডিনাল স্ট্রেন এবং পার্শ্বীয় বিকৃতি বা ল্যাটারাল স্ট্রেন একই সঙ্গে ঘটে। বাহ্যিক বলের প্রভাবে লম্ব দিকে বস্তুর যে বিকৃতি ঘটে সেটাকে বলা হয় হচ্ছে তার পার্শ্বীয় বিকৃতি বা ল্যাটারাল স্ট্রেন। পার্শ্বীয় বিকৃতির পরিমাণ বেশি না হলে এটি অনুদৈর্ঘ্য বিকৃতির সঙ্গে কিন্তু সমানুপাতিক হয়। পার্শ্বীয় বিকৃতি আর অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে অর্থাৎ ল্যাটারাল স্ট্রেন আর লংগিটিউডিনাল স্ট্রেনের যে রেশিও, সেই রেশিওকে বলা হয় পয়সনস রেশিও বা পয়সনের অনুপাত। তাহলে পয়সনস রেশিও আমরা সমান সমান কি লিখব? ল্যাটারাল স্ট্রেন ডিভাইডেড বাই লংগিটিউডিনাল স্ট্রেন, পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। এবার ধরো একটা তারের প্রাথমিক দৈর্ঘ্য ইনিশিয়াল লেন্থ ক্যাপিটাল এল, ইনিশিয়াল ডায়ামিটার ক্যাপিটাল ডি। তুমি একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলে, ফলে তার দৈর্ঘ্য বৃদ্ধি হলো স্মল এল, এবং তাহলে কি হবে? ব্যাসটা হ্রাস পাবে, ব্যাসটা হ্রাস পেয়ে হলো স্মল ডি। তাহলে সেক্ষেত্রে ল্যাটারাল স্ট্রেন সমান সমান কি হবে? স্মল ডি বাই ক্যাপিটাল ডি, এবং লংগিটিউডিনাল স্ট্রেন সমান সমান কি হবে? স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে পয়সনস অনুপাত সমান সমান কি হবে?
lateral strength small d by capital D divided by longitudinal strength small l by capital L। তাহলে সেটাকে আমরা যদি লিখি তাহলে কি লিখবো, small d by capital D dot into capital L by small l। পয়সনের অনুপাত কেবল বস্তুর উপাদানের উপরে নির্ভর করে। দুটি বিকৃতির অনুপাত বলে এটা একক বা মাত্রা নেই। এই অনুপাত কেবলমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, বা কঠিন পদার্থের এটা একটা ক্যারেক্টারিস্টিক। তরল আর গ্যাসের ক্ষেত্রে এটা হয় না। পয়সনের অনুপাত কিন্তু স্থিতিস্থাপক গুণাঙ্ক নয়, কারণ এটা পীড়ন আর বিকৃতির অনুপাত কিন্তু নয়, এটা একটা স্থিতিস্থাপক কনস্ট্যান্ট বা ধ্রুবক। এর মান +½ থেকে -1 হয়, কিন্তু বস্তুর অনুদৈর্ঘ্য প্রসারণের ফলে পার্শ্বীয় প্রসারণ ঘটলেই পয়সনের অনুপাতটা নেগেটিভ হওয়া সম্ভব, আর বাস্তবে এটা কখনোই হয় না। তাই ব্যবহারিক ক্ষেত্রে এর মানটা 0 থেকে +½ এর মধ্যে ঘোরাফেরা করে। এবার আমরা যেটা পড়বো যে পয়সনস রেশিও when the volume does not change due to elongation। যে সমস্ত পদার্থের ক্ষেত্রে তোমার ইলংগেশনের ফলে ভলিউমের চেঞ্জ হয় না, তাদের ক্ষেত্রে পয়সনের অনুপাতটা কত হবে। আমি একটা সার্কুলার ক্রস সেকশন কনসিডার করলাম, যার লেন্থ হচ্ছে স্মল এল এবং রেডিয়াস হচ্ছে স্মল আর। তাহলে ভলিউম কত হবে, বি সমান সমান হবে হচ্ছে পাই আর স্কোয়ার এল। এখানে দেখো দুটো ভ্যারিয়েবল আছে, একটা হচ্ছে আর, একটা হচ্ছে এল। এবার এটা যখন আমি ডিফারেন্সিয়েট করব, তার মানে এটা পার্শিয়ালি ডিফারেন্সিয়েট হবে। একবার ডিফারেন্সিয়েট হবে এল এর রেসপেক্টে, একবার ডিফারেন্সিয়েট হবে আর এর রেসপেক্টে। তাহলে ডিভি সমান সমান লেখা যায়, যখন এল এর রেসপেক্টে হবে তখন হবে পাই আর স্কোয়ার ডিএল, আর যখন আর এর রেসপেক্টে হবে তখন হবে হচ্ছে পাই এল 2r dr। এখানে ডিভিটা হচ্ছে চেঞ্জ ইন ভলিউম, ডিএলটা হচ্ছে চেঞ্জ ইন লেন্থ, ডিআরটা হচ্ছে চেঞ্জ ইন রেডিয়াস। যেহেতু আমরা বললাম কি ভলিউম রিমেইনস আনচেঞ্জড, সেই জন্য চেঞ্জ ইন ভলিউম ডিভিটাকে আমি কত লিখবো, 0। এটা আমি যদি ইকুয়েশনটা পুট করি তাহলে এখান থেকে আমি পাচ্ছি, দেখো আর ডেল এল সমান সমান -2l dr, বা -dr বাই আর সমান সমান ডেল এল বাই 2l, বা -dr by r divided by del L by L সমান সমান half. Negative sign indicates that if L increases then R decreases। এটা বলা হলো যে দৈর্ঘ্য বাড়লে ব্যাসার্ধ বা ব্যাস কমবে। তাহলে পয়সনস রেশিও সমান সমান কত হলো, হাফ বা 0.5। তাহলে যে সমস্ত মেটেরিয়ালের ভলিউমটা আনচেঞ্জ থাকে ডিউ টু ইলংগেশন, তাদের ক্ষেত্রে পয়সন রেশিও হচ্ছে 0.5। এবার একটা প্রবলেমে এসো, দেখো কি বলা আছে। An 8 kg mass is suspended from one end of an iron wire of length 2 meter and diameter 1 mm. If the Young's modulus of iron is 2 into 10 to the power 12 dyne per semi square, then what is the increase in length of the wire? G দেওয়া আছে 980 centimeter per second square। আমরা জানি যে ইয়ংস মডিউলাস y equals to mg capital L divided by pi r square into small l। সেখান থেকে small l সমান সমান লেখা যায় mg capital L divided by y pi r square। m সমান সমান 8 কেজি, আমরা পুরো সিস্টেমটাকে সিজিএস এ নিচ্ছি। 8 কেজি সমান সমান 8000 গ্রাম, g সমান সমান 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, l সমান সমান 2 মিটার সমান সমান 200 সেন্টিমিটার, r সমান সমান হাফ mm সমান সমান 0.05 cm, y সমান সমান 2 into 10 to the power 12 dyne per semi square। এটা যদি তুমি ইকুয়েশনটা পুট করো, সেখান থেকে l সমান সমান পাবে 0.1 সেন্টিমিটার সমান সমান 1 mm।
পরের প্রবলেমটা দেখো, a metallic wire of length 3 meter is stretched to produce an elongation of 2 mm. If the diameter of the wire is 1 mm, then find the decrease in its diameter due to the elongation. Poisson's ratio for the material of the wire is 0.24. আমরা কি জানি Poisson's ratio সমান সমান small d by capital D into capital L by small l. তাহলে স্মল ডি সমান সমান ইকুয়েশনে পুট করলাম। দেখো এখানে পয়সনস রেশিও বলে দিয়েছে 0.24, ডি বলে দিয়েছে 1 mm, সেটাকে মিটারে নিয়ে নিলাম। এল সমান সমান 3 মিটার পুট করে ডি সমান সমান এলো হচ্ছে 1.6 into 10 to the power minus 7 মিটার। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রিলেশন অ্যামং দা ইলাস্টিক কনস্ট্যান্ট। তিনটে আমি ইলাস্টিক কনস্ট্যান্ট আর পয়সনস রেশিও চারটে পড়ে এলাম, তাদের মধ্যে কোনটার সাথে কোনটার কি রিলেশন দেখো এখানে একটা চার্টের মাধ্যমে দেওয়া হচ্ছে। এটা কিভাবে আসে, যে ধরো বলে দিল y কে ইন টার্মস অফ k আর n এর মাধ্যমে প্রকাশ করো বা n কে y এর মাধ্যমে প্রকাশ করো, এরকম একটাকে আরেকটার মাধ্যমে এক্সপ্রেস করতে দেয়। এখানে দেখো চারটে মডুলাস, এই চারটি ইলাস্টিক কনস্ট্যান্টের মধ্যে রিলেশন গুলো দেওয়া আছে, তো দেখে নেব। এরপর আমরা যেটা পড়বো সেটা হলো এনার্জি ডেনসিটি। কোন বস্তুর বিকৃতি ঘটাতে যখন শুরু করা হয় তখন তার মধ্যে একটা বলের উদ্ভব হয়, ফলে ওই আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলের বিরুদ্ধে প্রযুক্ত বল কার্য করে বস্তুটার বিকৃতি ঘটায়। এই কার্য বস্তুর মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে। একে স্থিতিস্থাপক স্থিতিশক্তি বা ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি বলা হয়ে থাকে। ধরো এল দৈর্ঘ্য এবং এ প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটা তারের তুমি একটা প্রান্ত কোনো অবলম্বনে আটকে দিলে এবং অপর প্রান্তে এফ বল প্রয়োগ করলে এবং তার ফলে তারটির বৃদ্ধি হলো হচ্ছে স্মল এল। স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক হয়। তাহলে প্রযুক্ত বল যখন শূন্য ছিল তাহলে তখন তার কোন রকম তোমার দৈর্ঘ্য বৃদ্ধি ঘটেনি। এখন এফ বল প্রয়োগ করলে দৈর্ঘ্য বৃদ্ধি হলো স্মল এল। তাই আমরা বলতেই পারি যে স্মল এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধির সময় যে অ্যাভারেজ ফোর্সটা অ্যাপ্লাই হয়েছে সেটা হচ্ছে তোমার 0.0 প্লাস এফ বাই 2 বা এফ বাই 2। তাহলে ওয়ার্ক ডান সমান সমান কি হবে, ফোর্স অ্যাপ্লাই মানে এফ বাই 2 ইনটু ডিসপ্লেসমেন্ট মানে স্মল এল। তাহলে এফ ডাব্লিউ ইকুয়ালস টু হাফ এফ এল। এবার যদি ইয়ং গুণাঙ্ক y হয় তারটা, তাহলে y সমান সমান কি লিখবো, পার ইউনিট এরিয়াতে ফোর্স এফ বাই এ ডিভাইডেড বাই যতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে এল বাই ক্যাপিটাল এল। সেখান থেকে এফ সমান সমান y আলফা এল বাই ক্যাপিটাল এল, বা ডাব্লিউ সমান সমান আমি কি লিখবো, এফটাকে যদি পুট করে দিই তাহলে ডাব্লিউ সমান সমান লিখবো হচ্ছে হাফ y আলফা এল স্কয়ার বাই ক্যাপিটাল। এই কার্যটাই তারের মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে। এবার তারটির দৈর্ঘ্য এল আর এরিয়া যদি এ হয় তাহলে আয়তন কত হবে, এল ইন্টু এফ বা আলফা। যদি তোমার এই প্রস্থচ্ছেদটাকে এ ধরো এ, নাহলে আলফা ধরলে আলফা। তাহলে প্রতি একক আয়তনে কৃতকার্য বা একক আয়তনে সঞ্চিত স্থিতিশক্তি যাকে আমরা বলি এনার্জি ডেনসিটি, সেটা সমান সমান কি হবে, ওয়ার্ক ডান ডিভাইডেড বাই ভলিউম করলে আমরা কি পাচ্ছি, হাফ ওয়াই স্মল এল স্কয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল স্কয়ার। সেখান থেকে স্মল ডাব্লিউ ইকুয়ালস টু লিখবো হচ্ছে হাফ ওয়াই এল বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল সমান সমান হাফ ইন্টু পি ওয়ান ইন্টু বি বা হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন। এবার একটা স্প্রিং এর এক প্রান্ত তুমি একটা জিরো অবলম্বনে আটকে অন্য প্রান্তে এফ বল প্রয়োগ করেছো, তাহলে তার বৃদ্ধি হয়েছে কত, ধরে নিলাম এক্স। হুকের সূত্র অনুযায়ী এফ প্রপোর্শনাল এক্স, অতএব এফ ইকুয়ালস টু কে ইন্টু এক্স। নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী, এখানে কেটা কি একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী থার্ড ল অনুযায়ী
স্প্রিংটিরও একটি সমান আর বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে। সেই বলটা আমি ধরে নিলাম এফ সাফিক্স ই। তাহলে অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, এফ সাফিক্স ই সমান সমান মাইনাস এফ। তাহলে এফ ই সমান সমান মাইনাস কে। এখানে এই যে নেগেটিভ সাইন, এটা ইন্ডিকেট করছে দ্যাট এক্স আর এফ ই পরস্পরের বিপরীতমুখী। এই যে কে, এই কেটাকে বলে হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট। যদি এক্স সমান সমান 1 হয় তাহলে এফ সমান সমান কে হবে। অর্থাৎ স্প্রিং এর একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য প্রযুক্ত বলকে স্প্রিং এর বল ধ্রুবক বলা হয়। সিজিএস পদ্ধতিতে এর মান হয় ডাইন পার সেন্টিমিটার এবং এসআইতে হয় নিউটন পার মিটার। এবার এসো আমরা দুটো কেসে, একটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন, একটা হচ্ছে সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে বল ধ্রুবকের মান বা স্প্রিং কনস্ট্যান্টের মান, ফোর্স কনস্ট্যান্টের মান বার করি। সিরিজে ধরো তুমি দুটো ভরহীন স্প্রিং এ আর বি নিলে, যার বল ধ্রুবক k1 and k2। এবার তাদের শ্রেণী সমবায় যুক্ত করলে একটা দৃঢ় অবলম্বন থেকে যেরকম ভাবে ছবিতে যত ঝোলানো আছে সেরকম ভাবে ঝুলিয়ে দিলে, আর বি প্রান্তে যেটা মুক্ত প্রান্ত সেখানে এ বরাবর বল প্রয়োগ করলে, এমন ভাবে প্রয়োগ করলে যাতে এ এবং বি দুটো স্প্রিং এরই দৈর্ঘ্য বৃদ্ধি যথাক্রমে x1 আর x2 হয়। তাহলে F সমান সমান k1 x1 equals to k2 x2। F সমান সমান তাহলে আমি লিখতে পারি x1 divided by 1 by k1 আর x2 divided by 1 by k2, বা x সমান সমান x1 x2 divided by 1 by k1 plus 1 by k2। এখন এই দুটোর বদলে যদি তুমি এমন একটা সমবায় নাও যার দৈর্ঘ্য বৃদ্ধি x1 x2 এবং বল ধ্রুবক k, তাহলে আমি লিখতে পারি f equals to k into x1 plus x2, বা f সমান সমান x1 x2 divided by 1 by k। তাহলে এখান থেকে আমি k সমান সমান লিখতে পারি k1 k2 divided by k1 plus k2। এটা যদি প্যারালাল কম্বিনেশনে কনসিডার করো তাহলে কি হবে, তাহলে আমি ধরলাম যে x দৈর্ঘ্য বৃদ্ধির জন্য a1 এবং a2 তারে যথাক্রমে f1 আর f2 বল প্রয়োগ করা হয়েছে। তাহলে f1 সমান সমান হবে হচ্ছে k1x আর f2 সমান সমান হবে হচ্ছে k2x। তাহলে f1 plus f2 সমান সমান হবে হচ্ছে k1, সরি f1 plus f2 সমান সমান হবে হচ্ছে k1 plus k2 into x, বা x সমান সমান k1 k2 into x। f মানে হচ্ছে f1 plus f2 টাকে আমি f ধরে নিলাম। এবার দুটোর বদলে যদি একটা স্প্রিং হয় যার দৈর্ঘ্য বৃদ্ধি x এবং বল ধ্রুবক k, তাহলে f equals to লিখবো kx। সেখান থেকে এই দুটো সমীকরণকে যদি তুমি কম্পেয়ার করো তাহলে আমি পাই হচ্ছে k সমান সমান k1 plus k2। তাহলে প্যারালাল কম্বিনেশনে k equals to k1 plus k2 আর সিরিজ কম্বিনেশনে k equals to k1 k2 divided by k1 plus k2। এইবারে আমরা যেটা করব সেটা হচ্ছে স্ট্রেস স্ট্রেন লেখচিত্র বা স্ট্রেস স্ট্রেন গ্রাফ। দেখো এখানে সেই গ্রাফটা দেওয়া রয়েছে। দেখো এর মধ্যে অনেকগুলো বিন্দু তুমি দেখতে পাচ্ছ, ও, এ, বি, সি, ডি, ই, এফ, ও ড্যাশ। এখানে ও এ যে রেখাংশ, এই রেখাংশে তারের ওপরে প্রযুক্ত পীড়ন সেটা বিকৃতির সঙ্গে সমানুপাতিক হয়, অর্থাৎ এটা হুকের সূত্র মেনে চলে। এ বিন্দুটি আনুপাতিক সীমা নির্দেশ করে। এ বি অংশটিতে পীড়ন বিকৃতির অনুপাত অপেক্ষাকৃত কম হয়, অর্থাৎ ধাতুটি হুকের সূত্র মেনে চলে না। বি বিন্দু এই বিন্দুতে তোমার স্থিতিস্থাপক সীমাটাকে নির্দেশ করে বা ইলাস্টিক লিমিটটাকে নির্দেশ করে। বিসি যে অংশ, এই অংশে পীড়ন বিকৃতির অনুপাত আরো কমতে থাকে এবং ধাতুটি ক্রমশ প্লাস্টিক ধর্ম লাভ করতে থাকে, স্থিতিস্থাপক ধর্মটা তার নষ্ট হয়ে যেতে থাকে। সি যে বিন্দু, এটাকে বলে ওয়াইল্ড পয়েন্ট এবং এই বিন্দুতে পীড়নের মানকে বলে হচ্ছে ওয়াইল্ড স্ট্রেস। বেশিরভাগ পদার্থরই নতি বিন্দু আমরা এই যে বিন্দুতে, এটা আমরা ঠিকঠাক ভাবে নির্ধারণই করতে পারি না।
কেবলমাত্র ইস্পাত, প্লাস্টিক প্রভৃতির এই নতিবিন্দুটা ঠিকঠাক পাওয়াটা সম্ভব। সিডি যে রেখাংশ, এই অংশে পীড়ন বিকৃতির অনুপাত ঋণাত্মক হয়, অর্থাৎ পীড়ন কমালেও বিকৃতি বাড়তে থাকে। ডি যে বিন্দু, এই বিন্দুতে তোমার লোয়ার ওয়াইজ পয়েন্ট বলা হয়ে থাকে। এই বিন্দুতে আসার পর পীড়ন ধীরে ধীরে কমিয়ে শূন্য করা হয় এবং তখন দেখা যায় যে গ্রাফটা পুনরায় ডি সি বি এ ও এই পথে কিন্তু ও বিন্দুতে ফিরে আসে না, এবং তার বদলে ও মানে ডি ও ড্যাশ পথে ফিরে আসে। এক্ষেত্রে এই যে ও ড্যাশ যে পোর্শনটা, এটা স্থায়ী বিকৃতির পরিমাণ। ডি রেখাংশ অংশে পীড়ন বিকৃতির অনুপাত সবচেয়ে কম হয় এবং ধাতুটির প্লাস্টিক ধর্মই বর্তমান থাকে। ই বিন্দুটি অসহ সীমা নির্দেশ করে বা অসহ পীড়ন মানে ব্রেকিং পয়েন্টটাকে নির্দেশ করে। ইএফ রেখাংশ, এই অংশে কি হয়, তারটির বিভিন্ন অংশের ক্ষেত্রফল অত্যন্ত দ্রুত কমতে থাকে এবং এফ বিন্দুটাতে গিয়ে কি হয়, ওই দুর্বল অংশ থেকে তারটির ছিঁড়ে যায়। যে সমস্ত ধাতব পদার্থ আমরা ব্যবহারিক ক্ষেত্রে কাজে লাগাই তার ক্ষেত্রে পীড়ন বিকৃতি লেখচিত্রটা জানা খুব দরকার। এই লেখচিত্র থেকেই কি হয়, ওই স্থিতিস্থাপক সীমা বা ইলাস্টিক লিমিটের মানটা জানা যায়। যে কোনো যন্ত্রে ব্যবহারের সময় বা যে কোনো যন্ত্র যখন আমরা ব্যবহার করি, যন্ত্রটির অক্ষদণ্ড বা অন্যান্য যন্ত্রাংশের ওপর যে পীড়ন প্রযুক্ত হতে পারে তার মান আমরা এই স্থিতিস্থাপক সীমা থেকে মানে স্থিতিস্থাপক সীমার নিচে রাখতে হয়, যার জন্য আমাদের স্থিতিস্থাপক সীমাটা জানার খুবই প্রয়োজন পড়ে। এই জন্য পীড়ন বিকৃতি লেখচিত্র একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তাহলে আজকে এই অবধি, থ্যাংক ইউ।